হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মাইশা, এনি টাইম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকতে পারো। এই চ্যানেলে আমি অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্ন সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। যদি বন্ধুরা আমার এই চ্যানেলটির মাধ্যমে তোমরা উপকৃত হও, তাহলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। তো আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 সালের 1 নং অঙ্কটি। তাহলে প্রথমে আমরা বোর্ডের প্রশ্ন আমি এখানে তুলে নিয়েছি। আমরা প্রথমে এই প্রশ্নটা পুরোপুরি বুঝে নিব, তারপর আমরা ধারাবাহিকভাবে ক খ গ অঙ্কগুলো সলভ করব। তাহলে প্রথমে আমরা একটু প্রশ্নটা বুঝে নিই। তো এখানে প্রথমে প্রতিষ্ঠানের নাম আছে, একটা রেওয়া মিল দেওয়া আছে যেটা কিনা হচ্ছে 31 ডিসেম্বর 2022, অর্থাৎ 1 বছরের রেওয়া মিল কিন্তু এখানে দেওয়া আছে। কাদের? নিবিড় এন্টারপ্রাইজের। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ মানে কি? প্রারম্ভিক মজুদ মানে হচ্ছে বছরের শুরুতে আমার যে পণ্যটা মজুদ হিসেবে থাকে, অর্থাৎ ধরো 2021 সালের যে পণ্যটা অবশিষ্ট রয়ে গেছে, আমি সেই পণ্যটা দিয়ে 2022 সালে ব্যবসাটা শুরু করছি। তো প্রারম্ভিক মানে হচ্ছে শুরু, তাহলে শুরুর পণ্য যে মজুদ থাকে সেটাই হচ্ছে প্রারম্ভিক মজুদ। এরপর হচ্ছে ক্রয়। ক্রয় কি? ক্রয় হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে যখন আমি, অবশ্য আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি যখন শুরু করি, অবশ্য আমার একটা উদ্দেশ্য থাকে হচ্ছে যে সেটা হচ্ছে বিক্রয় করা। তো আমি বিক্রয়ের জন্য যে পণ্যগুলো প্রথমে কিনে থাকি সেটাই হচ্ছে ক্রয়। তো ক্রয় দেওয়া আছে এখানে 90,000 টাকা। ক্রয় কোথায় বসে? প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় এই দুইটা বসে বিক্রিত পণ্যের ব্যয়। বিশদ আয় বিবরণী বিক্রিত পণ্যের ব্যয় বসে। এরপর হচ্ছে বিক্রয়। বিক্রয় দেওয়া আছে 1,80,000 টাকা, অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠান বিক্রি করে যে মুনাফা পেয়ে থাকে বা যেটা অর্থ পেয়ে থাকে সেটা হচ্ছে 1,80,000 টাকা, অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের বিক্রয়। বিক্রয় কথা কোথায় বসে? আমরা যখন মোট লাভ নির্ণয় করি তখন বিশদ আয় বিবরণী একদম শুরুর দিকে কিন্তু বিক্রয়টা বসে থাকে। এরপর হচ্ছে ক্রয় ও বিক্রয় বার্তা। ক্রয় বার্তা আর বিক্রয় বার্তা কি? আমরা জানি বার্তা মানে হচ্ছে ডিসকাউন্ট। তো এখানে ক্রয় বার্তা মানে কি? ক্রয় বার্তা সহজে বোঝা যাচ্ছে, আমি যখন একটা জিনিস ক্রয় করছি সেক্ষেত্রে আমি যখন ডিসকাউন্ট পাচ্ছি সেটাই আমার জন্য হচ্ছে ক্রয় বার্তা। আর বিক্রয় বার্তা হচ্ছে আমি যখন একটা জিনিস বিক্রি করতেছি তখন আমি তাকে যে ছাড়টা দিচ্ছি সেটাই হচ্ছে বিক্রয় বার্তা। তো এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে ডেবিট টাকায় 5,000 টাকা আর একটা ক্রেডিটে 3,000 টাকা। কোন বার্তা, কোনটা ক্রয় বার্তা আর কোনটা বিক্রয় বার্তা? ওয়েল, 5,000 টাকাটা হচ্ছে আমাদের বিক্রয় বার্তা আর ক্রয় হচ্ছে 3,000 টাকা। ক্রয় বার্তা হচ্ছে 3,000 টাকা। কেন এটা ডেবিট ক্রেডিট? ক্রয় বার্তা যেটা, সেটা কিন্তু আমি ছাড় পাচ্ছি, তাই না? এটা আমার প্রতিষ্ঠানের জন্য টাইপস অফ একটু টাকা বেঁচে গিয়েছে, তার জন্য এটা একটু আয়ের মধ্যে হয়তো পড়ে। তো এটা হচ্ছে 3,000 টাকা, তাই ক্রেডিটের পাশে। বিক্রয় বার্তা আমার ক্ষেত্রে আমি যেহেতু ছাড় দিচ্ছি সেক্ষেত্রে আমার একটু খরচ হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 5,000 টাকা ডেবিট। এছাড়া আমরা আরেকটা শর্ট ট্রিক্স মনে রাখতে পারি, সেটা হচ্ছে ক্রয় যেহেতু ডেবিট তাই ক্রয় বার্তা কিন্তু এক্ষেত্রে বিপরীত, যেহেতু ক্রয় কি করছে? বার্তা দিচ্ছে, তাহলে আমাদের এটা ক্রেডিট দিকে বসবে। আর বিক্রয় আমরা জানি ক্রেডিট, তাহলে বিক্রয় বার্তা ডেবিট দিকে বসবে। ওকে, নেক্সট বেতন। বেতন কি? বেতন হচ্ছে স্যালারি, অর্থাৎ কর্মচারীকে তুমি যখন কাজের বিনিময়ে অর্থ প্রদান করবা সেটাই কিন্তু আমাদের বেতন। বেতন দেওয়া আছে 30,000 টাকা। এরপর দেওয়া আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ তুমি তোমার তথ্য বা পণ্য বা সেবা প্রচার করার জন্য, আরো বেশি প্রচারমুখী করার জন্য বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে কি দিবা? এটা হচ্ছে মানে সেবা বা পণ্য সম্পর্কে গ্রাহকদেরকে আরো আগ্রহী করে তোলা, ঠিক আছে? এটাও একটা বিক্রয় মানে ব্যয়। তাহলে বেতন কিন্তু একটা পরিচালন ব্যয়, বিজ্ঞাপন কিন্তু একটা পরিচালন ব্যয়। বেতন 30,000 টাকা, বিজ্ঞাপন 8,000 টাকা। এবার হচ্ছে ভাড়া। ভাড়াও একটা হচ্ছে পরিচালন ব্যয়। ভাড়া কি? অর্থাৎ তুমি তোমার ব্যবসা করার জন্য অন্য কারো থেকে বা অন্য ব্যক্তি বা অন্য প্রতিষ্ঠানের যে ঘরটা নিচ্ছ বা প্রতিষ্ঠান নিচ্ছ, সেই ক্ষেত্রে তুমি তার বিনিময়ে যখন অর্থটা দিবা তখন হচ্ছে সেটা ভাড়া। ভাড়া হচ্ছে এক ধরনের পরিচালন ব্যয়, তাহলে এটা হচ্ছে পরিচালন ব্যয় 10,000 টাকা। পরিবহন। পরিবহন দেওয়া আছে 4,000 টাকা। পরিবহন মানে হচ্ছে তুমি যে
পণ্যটা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কিনে আনবা, তখন নিশ্চয়ই কিছু একটা মাধ্যমে অর্থাৎ যানবাহন, ঠেলা গাড়ি কিংবা গাড়ির মাধ্যমে আনবা। তো এই খরচটা নিজ প্রতিষ্ঠান মানে তোমার প্রতিষ্ঠানকে কি করতে হবে, ক্যারি করতে হবে। যার কারণে এটা হচ্ছে এক ধরনের ব্যয়। পরিবহন হচ্ছে এক ধরনের ব্যয়। পরিবহন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আন্তঃপরিবহন, একটা হচ্ছে বহি পরিবহন। এখন শুধুমাত্র পরিবহন দেওয়া থাকলে আমরা কিন্তু সেটাকে আন্তঃপরিবহন ধরবো, ঠিক আছে? তাহলে সেটা বসবে বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা নির্ণয় করব, তখন ক্রয়ের সাথে সেটা বসবে, অর্থাৎ ক্রয়ের আনুষঙ্গিক খরচ হিসেবে বসবে। আর যদি এখানে বহি পরিবহন দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে সেটা পরিচালন ব্যয়তে বসতো। এরপর হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব দেওয়া আছে 60,000 টাকা। প্রাপ্য হিসাব মানে কি? প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, অর্থাৎ যার থেকে আমি টাকাটা পাবো। প্রাপ্য, প্রাপ্য মানে কি? পাবো, ঠিক আছে? প্রাপ্য মানে পাবো। তাহলে আমি কারো কাছে হয়তো পণ্য বিক্রি করেছি, সে আমাকে এখনো টাকা দেয়নি, তাহলে আমি তার কাছ থেকে এখনো পাবো, 60,000 টাকা পাবো। তাহলে প্রাপ্য হিসাব কোথায় বসে? প্রাপ্য হিসাব বসে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের পাশে। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে প্রদেয়। প্রদেয় হিসাব দেওয়া আছে 50,000 টাকা। প্রদেয় মানে হচ্ছে আমি কাউকে দিব, অর্থাৎ আমি হয়তো কারো থেকে ধারে পণ্য ক্রয় করেছি, আমি এখনো তাকে টাকাটা ফেরত দিইনি বা টাকাটা আমি পরিশোধ করিনি, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কোথায় বসে? আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের পাশে কিন্তু প্রদেয় হিসাবটা বসে। এরপর হচ্ছে মূলধন। মূলধন কি? মূলধন হচ্ছে মালিক প্রাথমিকভাবে ব্যবসা শুরু করার জন্য যে টাকাটা ইনভেস্ট করে ব্যবসায়, সেটাই হচ্ছে কিন্তু মূলধন। মূলধন আমাদের কোথায় বসে? মালিকানা সত্ত্ব যখন আমরা নির্ণয় করব, একদম শুরুতে কিন্তু মূলধনটা বসে। এরপর হচ্ছে উত্তোলন। উত্তোলন দেওয়া আছে 8,000 টাকা। উত্তোলন মানে কি? মালিক তার প্রয়োজনে, তার বিভিন্ন ধরনের প্রয়োজন হতে পারে, ধরো কলম ব্যবসা করতেছে, তাহলে তার ছেলের জন্য একটা কলম নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে উত্তোলন, এটাকে বলা হয় উত্তোলন। উত্তোলন তাইলে কোথায় বসে? মালিকানা সত্ত্ব বিবরণীতে বসে। মূলধন থেকে কিন্তু উত্তোলনটা বাদ যায়। এরপর হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র দেওয়া আছে 50,000 টাকা। আসবাবপত্র মানে কি? আসবাবপত্র মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ফার্নিচার, অর্থাৎ চেয়ার, টেবিল, আলমারি, সেক্ষেত্রে সেটা হচ্ছে আসবাবপত্র। এরপর হচ্ছে যন্ত্রপাতি 1,00,000 টাকা। এই আসবাবপত্র আর যন্ত্রপাতি এই দুইটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী স্থায়ী সম্পদের পাশে বসে। এটা হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিল মানে কি? এটা হচ্ছে ক্যাশ ফান্ড। প্রতিষ্ঠান তার জরুরি প্রয়োজন কিংবা দৈনন্দিন কাজের জন্য, দায় পরিশোধ করার জন্য একটা তহবিল করে, যেখানে কিনা তারা নগদ টাকা হাতে রাখে, ঠিক আছে? অর্থাৎ নগদ টাকা রাখে, ক্যাশ রাখে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের নগদ তহবিল। এরপরে আমরা দেখব কিছু অ্যাডজাস্টমেন্ট, এখানে সমন্বয় দেওয়া আছে, আমরা এগুলো পড়ে পড়ে আবার একটা জিনিস মনে রাখবো, রেওয়ামিলের যে দফাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একবার ব্যবহৃত হয়, আর সমন্বয়ের কাজগুলো কিন্তু দুইবার করে। তাহলে ফার্স্ট আমাদেরকে বলা হয়েছে 1 নম্বরে বিনামূল্যে পণ্য বিতরণ। প্রথমে আমরা 5,200 টাকা। প্রথমে আমরা শিখবো যে বিনামূল্যে পণ্য বিতরণটা আসলে কি। বিনামূল্যে পণ্য বিতরণ মানে হচ্ছে, এটাও কিন্তু টাইপস অফ বিজ্ঞাপনের মধ্যে পড়ে। যখন ধরো আমার গ্রাহককে আমি আগ্রহী করে তুলবো, এটা হচ্ছে বিজ্ঞাপনের একটা কৌশল, আমি তখন তাদেরকে ফ্রিতে পণ্যটা ব্যবহার করার জন্য দিয়ে থাকি, ঠিক আছে? সেক্ষেত্রে এটা দুইটা কাজ, একটা হচ্ছে ক্রয়ের সাথে কাজ, একটা হচ্ছে বিজ্ঞাপনের সাথে কাজ। তাহলে আমরা একটা কাজ করব, ক্রয়ের সাথে ছোট ভাবে একটা দাগ দিয়ে দিব, বিজ্ঞাপনের সাথে ছোট ভাবে একটা দাগ দিব। এক্ষেত্রে আমরা বুঝবো যে না, আমার এই দুইটার সাথে কাজ আছে, সমন্বয়ে কাজ আছে। এরপর হচ্ছে আমার ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় মানে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 6,000 টাকা। তাহলে ধারে পণ্য ক্রয় করছি কিন্তু হিসাবভুক্ত করিনি, এক্ষেত্রে কাকে কাকে প্রভাবিত করতে পারে? এক্ষেত্রে ক্রয়কে প্রভাবিত করতে পারে, অর্থাৎ আমি ক্রয় হিসেবে লিখি নাই, এখন আমি এখানে কি করব? ক্রয়ে সেটা অ্যাড করব। তাহলে দুইটা ক্রয়ের পাশে দুইটা দাগ দিয়ে দিলাম। যেহেতু ধারে পণ্য ক্রয় করছি, তাহলে কিন্তু আমার কি বাড়তেছে? দায় বাড়তেছে, অর্থাৎ প্রদেয় হিসাব বাড়তেছে। তাহলে প্রদেয় হিসাব প্রভাবিত হচ্ছে, তাহলে প্রদেয় হিসাবের পাশে আমি একটা দাগ দিয়ে দিয়েছি। তাহলে ক্রয়ের সাথে যোগ হবে। কেন যোগ হবে? কারণ আমি একটা এক্সট্রা ক্রয় করছি, যেটা কিনা আমি হিসাবের মধ্যে লিখি না, এখন আমি লিখবো। এটা হচ্ছে প্রদেয় হিসাব। যেহেতু আমার দায় সৃষ্টি হয়েছে, আমিও সেটা লিখি না, আবার আমি দায়টাকে এক্সট্রা করে লিখবো। এবার হচ্ছে মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন 3,000 টাকা, যার বাজার মূল্য 5,000 টাকা।
এক্ষেত্রে আমরা বাজার মূল্যটা নিব না, কারণ যেটা বেশি সেটা আমরা কখনো গ্রহণ করি না। বাজার মূল্য অলওয়েজ বেশি হয়, আমরা যেটা মানে কম ৩,০০০ টাকা ওইটাই নিব। তাহলে এই ক্ষেত্রে দেখো, মালিক কর্তৃক যেহেতু ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করছে, অর্থাৎ মালিকের প্রয়োজন ছিল সেজন্য তিনি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করেছে। এই ক্ষেত্রে কোন পণ্যটা উত্তোলন করেছে, যেটা আমি ব্যবসায় বিক্রয়ের জন্য ক্রয় করে এনেছিলাম সেই পণ্যটা, তাহলে অবশ্যই ক্রয় কি হবে, প্রভাবিত হবে। তাহলে ক্রয় থেকে এই জিনিসটা কি হবে, এই ৩,০০০ টাকাটা বাদ যাবে, কারণ মালিক উত্তোলন করে নিয়ে গেছে এই ক্রয় থেকে ৯০,০০০ টাকা থেকে। এরপর হচ্ছে, এটা যেহেতু মালিক উত্তোলন করছে, তাইলে কিন্তু এটা উত্তোলনকে প্রভাবিত করবে, অর্থাৎ এটা উত্তোলনের সাথে কি হবে, যুক্ত হয়ে মালিকানা সত্ত্বকে আরো ডিক্রিজ করবে। এরপর হচ্ছে অপরিশোধিত ভাড়া। অপরিশোধিত ভাড়া মানে যে ভাড়াটা আমি এখনো কি করিনি, পে করিনি বা পরিশোধ করিনি। তাহলে যেহেতু আমি পরিশোধ করিনি, তাহলে অবশ্যই আমার ভাড়াটার সাথে, এই ভাড়া ১০,০০০ টাকার সাথে আমার এই ২,৫০০ টাকাটা এক্সট্রা ভাবে যুক্ত করে দেন আমার হিসাবটা রেডি করতে হবে। অপরিশোধিত ভাড়ার আরেকটা কাজ আছে, কোথায়, যেহেতু এটা বকেয়া ভাড়া, অপরিশোধিত মানে কি, বকেয়া ভাড়া, তাহলে বকেয়া ভাড়া মানে বকেয়া ব্যয়, যেহেতু বকেয়া ব্যয় তাহলে এটা কিন্তু নিশ্চয়ই চলতি দায়। এরপর আছে সমাপনী মজুত পণ্য ৫০,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য মানে হচ্ছে বছরের শেষে তোমার যে পণ্যটা বিক্রি হয় না, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, ঠিক আছে। তাহলে সমাপনী মজুত পণ্য যেহেতু সমন্বয় আছে, একবার আমরা বিক্রিত পণ্যের ব্যয়তে কাজ করব, আরেকবার আমরা চলতি সম্পদ, এটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, চলতি সম্পদের পাশে বসে। এখন আমরা প্রশ্নগুলা, এই যে ধারাবাহিক প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে দেওয়া আছে নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খতে দেওয়া আছে একটা আয় বিবরণী প্রস্তুত করা। আয় বিবরণী মানে হচ্ছে বিশদ আয় বিবরণী। এরপর এরপর আমাদেরকে বলা আছে গতে ২৫,০০০ টাকা নিট মুনাফা ধরে মালিকানা সত্ত্বে বিবরণী প্রস্তুত করো। এখানে খেয়াল রাখতে হবে গতে, যে আমার বিশদ আয় বিবরণীতে যে মুনাফাটা বের হবে সেটা দিয়ে আমরা মালিকানা সত্ত্ব প্রস্তুত করতে পারবো না। আমাদের থেকে যে ২৫,০০০ টাকা আমাদেরকে ধরে নিতে বলছে, সেটার মাধ্যমেই আমরা মালিকানা সত্ত্বটা কি করতে পারবো, প্রস্তুত করতে পারবো। তো চলো এখন আমি তোমাদেরকে বোর্ডে সলভ করে দিব। তো আমরা এখানে প্রথমে নির্ণয় করব একের ক। আমাদেরকে তো প্রথমে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমার এখানে লিখতে হবে ক্রয়। ক্রয় কত টাকা, ৯০,০০০ টাকা। ক্রয়ের সাথে আমাদের যাবতীয় যা কিছু আছে তাই কিন্তু যোগ বিয়োগ করতে হবে। তো প্রথমে আমরা রেওয়ামিলে খুঁজে দেখবো যে ক্রয়ের সাথে কি যাচ্ছে কিনা। তো প্রথমে আমরা রেওয়ামিলে দেখবো যে, যেমন দেখতে পাচ্ছি ক্রয় বার্তা, তাহলে ক্রয় বার্তার সাথে ক্রয়ের সাথে কি হবে, কাজ আছে, ঠিক আছে। রেওয়ামিলে দেওয়া আছে ক্রয় বার্তা ৩,০০০ টাকা, তাহলে আমরা লিখবো মাইনাস, লিখবো বার্তা, হচ্ছে আমাদের মাইনাস বার্তা, বার্তা ৩,০০০ টাকা হচ্ছে আমাদের মাইনাস। তাহলে এখানে থাকে কত, ৮৭,০০০ টাকা। বার্তা, অর্থাৎ বার্তা বাদ দিয়ে আমার কত আসে, ৮৭,০০০। এরপর আমরা সমন্বয়ে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি ক্রয়ের সাথে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ। যেহেতু পণ্যটা বিতরণ করে দিয়েছে, তাই আমরা এটা কি করবো, মাইনাস করবো। তাহলে আমরা লিখবো বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা, ৫,২০০ টাকা। আমরা এটাকে মাইনাস করবো, তাহলে কত আসে, ৮১,৮০০ টাকা। আমরা এখানে কিছু লিখবো না, এটা হচ্ছে আউটার কলম, এটা হচ্ছে রাফ কলম, ঠিক আছে। এরপরে আমাদের ক্রয়ের সাথে আরেকটা, আমি একটা মুছে দিই, আরেকটা দাগ দেওয়া আছে, দ্যাট মিন্স আরেকটা সমন্বয়ের কাজ আছে। তাহলে ধারে পূর্ণ ক্রয় হিসাবভুক্ত হয়নি, যেহেতু ধারা আমি পূর্ণ ক্রয় করতে সেটা হিসাবভুক্ত হয়নি, তাই আমরা সেটা যোগ লিখবো এবং সেটা যোগ করবো, আমরা লিখবো অলিখিত। অলিখিত ক্রয় কত টাকা, অলিখিত ক্রয় হচ্ছে আমাদের ৬,০০০ টাকা।
তাহলে আমাদের যোগ করলে আসে 87,800 টাকা। এরপর আমরা আরেকটা দাগ চলে গেলে এরপর হচ্ছে আমাদের আরেকটা সমন্বয়ের কাজ আছে, সেটা হচ্ছে মালিক কর্তৃক ক্রয় মূল্যে পূর্ণোত্তোলন। যেহেতু মালিক তার প্রয়োজনে পূর্ণোত্তোলন করে নিয়েছে তাই আমরা কিন্তু এটা পূর্ণোত্তোলন কত টাকা? তাহলে 3,000 টাকা। উত্তর আসতেছে 84,800 টাকা। এটা হচ্ছে আমাদের নিট হয়। এখন আমরা সমাধান করব একের খ। এখানে আমরা বিবরণ 3টা টাকার ঘর করেছি। এখন আমরা আমাদেরকে বলা হয়েছিল যে আয় বিবরণী প্রস্তুত করতে, তাহলে একদম শুরু থেকেই করতে হবে, একদম বিক্রয় থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা এখানে লিখব বিক্রয়। বিক্রয় আমাদেরকে রেওয়া মিলে কত টাকা দেওয়া আছে? 1,80,000। এটা আমরা এখানটাই করব। এরপরে বিক্রয়ের সাথে কি কোনো কাজ আছে? অবশ্যই আছে, বিক্রয় বার্তার সাথে বিক্রয়ের কাজ আছে। তাহলে আমরা বার্তাটা কি করব? বাদ দিয়ে দিব। বার্তা হচ্ছে 5,000 টাকা আমরা মাইনাস করব। তাহলে আমার এখানে আর কত থাকে? 175,000, 1,75,000 টাকা। এরপর আমরা সেখান থেকে যেটা করব, সেখান থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু প্রথমে আয় বিবরণীর মধ্যে আমাদেরকে মোট লাভ বের করতে হবে, তাই আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা আমাদের মোট লাভটা পেয়ে যাচ্ছি। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে লিখতে হয় কি? প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে আমাদেরকে কত? 25,000 টাকা। আমরা এখানে 25,000 টাকাটা লিখে ফেলি। এরপরে আমাদেরকে দিতে হয় যে ক্রয়। যেহেতু আমরা ক্রয়ের মধ্যে নিট ক্রয় বের করে ফেলেছিলাম, আমরা এখানে সহজ ভাবে লিখতে পারবো নিট ক্রয়। নিট ক্রয় আমাদের বের হয়েছিল 84,800 টাকা। বিজ্ঞাপন পরিবহন, আমি বলেছি শুধু পরিবহন দেওয়া থাকলে সেটা কি পরিবহন? আন্তঃপরিবহন, এবং সেটা বিক্রিত পণ্যের ব্যয়ের দিকে বসবে। তাহলে পরিবহন আমাদের কত টাকা? 4,000 টাকা। এরপর আমরা দেখি আর কিছু আছে কিনা। আমাদের কিন্তু আর কিছু নেই। লাস্ট অফ অল সমাপনী মজুত পণ্য, যেটা কিনা এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের এন্ট্রি গুলো, এই যে এখান থেকে আগে এগুলো যোগ করতে হয়। প্রথমে আমরা 25, 84,800, 4,000 কে যোগ করব 1,13,800। সমাপনী মজুতটা বাদ দিব। আচ্ছা, কেন সমাপনী মজুতটা বাদ দিব? কারণ সেই পণ্যটা আমার এখানে কি বিক্রি হয়েছে, বিক্রিত পণ্যের ব্যয়তে লিখতে পারবো? হয়নি। সেজন্য আমরা সমাপনী মজুত পণ্যটা কি করি? মাইনাস করি। আর এই যে 1,13,800, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য। ঠিক আছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ যে ব্যয়গুলো আমাদের বিক্রয়যোগ্য হয়েছে, সমাপনী মজুত তো হয়নি, তাই এটা 50,000 টাকা আমরা কি করব? মাইনাস করব। 63,000 মোট লাভ এতটুকু। এখন আমরা মোট লাভ থেকে আমাদের মেইন বের করতে হবে কি? নিট লাভ। তো মোট লাভ থেকে যখন আমরা কি বাদ দেই, আমরা যখন পরিচালন ব্যয় বাদ দেই, তখন কি পাই? পরিচালন মুনাফা পাই। আমরা পরিচালন ব্যয়গুলো আছে কিনা দেখি। পরিচালন ব্যয় কি কি আছে? পরিচালন ব্যয়ের মধ্যে বেতন আছে, তাহলে আমরা বেতনটা লিখি। বেতনের সাথে কিন্তু কোনো কাজ নেই, তাহলে এটা হচ্ছে 30,000 টাকা। আমরা 30,000 টাকা আমরা লিখে ফেলবো। এরপর হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনও কিন্তু পরিচালন ব্যয়, তাহলে আমরা বিজ্ঞাপন লিখি। বিজ্ঞাপনের পাশে যেহেতু টিক মার্ক দিয়ে রাখছি, মানে নিশ্চয় বিজ্ঞাপনের সাথে কি আছে? একটা সমন্বয়ের কাজ আছে। লেখা আছে বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে বিজ্ঞাপন যোগ পণ্য বিতরণ। বিজ্ঞাপন দেওয়া আছে আমাদেরকে 8,000 টাকা। 8,000। পণ্য বিতরণ হচ্ছে 5,200 টাকা। 13,200। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে? ভাড়া। তাহলে ভাড়াও কিন্তু পরিচালন ব্যয়। ভাড়ার সাথে একটা টিক মার্ক আছে, রেড মার্ক আছে, দ্যাট মিন্স কাজ আছে। তাহলে ভাড়া হচ্ছে কত? ভাড়া ছিল অপরিশোধিত ভাড়া নামে একটা সমন্বয় দেওয়া আছে, দ্যাট মিন্স বকেয়া ভাড়া দেওয়া আছে 2,500 টাকা। এখানে মোট লাভ কত টাকা? মোট লাভ হচ্ছে 1,11,200। তাহলে এখানে দেখো, আমরা যদি এগুলো যোগ করি তাহলে আমাদের কত টাকা আসে? থেকে যখন আমরা পরিচালন ব্যয়টা বাদ দিব, তখন আমাদের কত টাকা আসবে? তাহলে আমাদের উত্তর হচ্ছে 55,500 টাকা।
তো এখন আমি সলভ করে দিব একের গ। একের গ তো আমাদেরকে বলা হয়েছে মালিকানা সত্ত্ব বিবরণী বের করার জন্য। প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী, 2022 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এগুলো সব ক্ষেত্রে একই, শুধু এখানে বিষয়দার বিবরণী খতে আর এখানে মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে প্রথমে সবার আগে মালিকানা সত্ত্ব বিবরণী যখন আমরা বের করি তখন আমাদের সবার আগে লিখতে হয় মূলধন। কি লিখতে হয়? মূলধন। আমাদেরকে মূলধন কত দেওয়া আছে? আমাদেরকে মূলধন দেওয়া আছে 1,67,000 টাকা। আমরা জিনিসটা এখানে লিখি, 1,67,000 টাকা বলে দেওয়া আছে। প্রথম আমরা নিট মুনাফা অথবা নিট ক্ষতি, নিট মুনাফা হলে আমরা যোগ করে ফেলবো, আর যদি নিট ক্ষতি হয় আমরা মাইনাস দিব। সেটা আমরা খ থেকে নিই, কিন্তু আমাদের গতে রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে 25,000 টাকা নিট মুনাফা ধরার জন্য। তাহলে আমরা যোগ নিট মুনাফা কত টাকা? 25,000 টাকা। আর এটা কি? এটা কোথায় দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল বলে আমরা এখানে লিখবো প্রশ্নে প্রদত্ত। তাহলে এখন আমরা এটা যোগ করব। কত আসে? 6, 7, 8, 9, 1,92,000 টাকা। সেটা হচ্ছে বাদ উত্তোলন। আমাদেরকে উত্তোলনটা বাদ দিতে হয়। উত্তোলনের মধ্যে আছে প্রথমে নগদ উত্তোলন। এমনি উত্তোলন এটা হচ্ছে নগদ উত্তোলন, অর্থাৎ হয়তো মালিক নগদ টাকা উত্তোলন করেছে 8,000 টাকা। এরপর সাথে আমাদের এখানে দেখো একটা ডট দেওয়া আছে, মানে উত্তোলনের সাথে একটা কাজ আছে, এটা হচ্ছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন 3,000 টাকা। আমাদের এখানে হয় 11,000 টাকা। তাহলে আমরা এটা এখন বাদ দিব। 1,92,000 থেকে 11,000 টাকা বাদ দিলে কত? 1,81,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, 1,81,000 টাকা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আমি চট্টগ্রাম 2023-এর 1 নাম্বার অঙ্কটি নিয়ে আসব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবা, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা চলে যায় এবং সাথে সাথে তোমরা সেই ভিডিও দেখে তাতেই তোমাদের সমস্যাটা সমাধান করে ফেলতে পারো। তাহলে ঠিক সময় দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।